প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। বর্তমানে বাংলাদেশে যে সরকারটি চালু আছে, যেই সরকারটি দেশ চালাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। তো এই সরকারটি জনগণের ভোট নিয়ে আসেনি, আসবার সুযোগও ছিল না। কারণ একটি বিশেষ মুহূর্তে জুলাই অভ্যুত্থান যখন ঘটে গেল, তখন একটি অভ্যুত্থান পরবর্তী সরকার এটি। তাই অভ্যুত্থান পরবর্তী সরকার কখনোই জনগণের ভোট নিয়ে আসতে পারে না। কখনো কখনো সেই সরকার পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি বিপ্লবী সরকার হয়, কখনো কখনো জাতীয় সরকার হয়। তো বিপ্লবী সরকার হলে অনেক সমস্যার সমাধান তাৎক্ষণিকভাবে মিটে যায়। যেমন পুরনো সংবিধান নিয়ে আর ঝামেলা করতে হয় না, সোজা একটি চিন্তায় চলে যাওয়া যায়, স্ট্রেট থিঙ্কিং, যে নতুন একটি সংবিধান প্রণীত হবে, নতুন গণপরিষদ গঠিত হবে, তার মাধ্যমে নতুন সংবিধান রচিত হবে নতুন দেশের জন্যে, মানুষের নতুন আশা আকাঙ্ক্ষা পূরণ করবার জন্যে। কিন্তু আমাদের হয়নি, আমাদের নানা কারণে বিপ্লবী সরকার গঠিত হতে পারেনি, জাতীয় সরকার গঠিত হতে পারেনি। তাই একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হয়েছে। আর ছাত্র জনতা মিলেই এই সরকার গঠন করেছে। এই সরকারের নেতৃত্বে কে আসবেন, প্রধান উপদেষ্টার বিষয়টি ছাত্র জনতা নির্ধারণ করেছে। তো এখন যারা অধ্যাপক ইউনূসের একেবারে আর্চ রাইভাল কিংবা আর্চ এনিমি, তাকে সহ্য করতে পারেন না, শুরু থেকেই অনেকে আছেন, দেখতে পাচ্ছি তাদের, আমরা অনেকেই জানি তারা কারা। তো তাদের কিন্তু তখন সেই সৎসাহস ছিল না ছাত্র জনতার সামনে দাঁড়িয়ে বলার যে অধ্যাপক ইউনূস সুদখোর, অধ্যাপক ইউনূস লোক ঠিক নেই, তিনি লোক ঠকান, গ্রামীণ ব্যাংকের মাধ্যমে শোষণ করেন, শাসন করেন, ক্ষমতায় গেলে আর ক্ষমতা ছাড়তে চান না। অর্থাৎ তার যে 1 মিলিয়ন দোষের কথা বলা হচ্ছে, ইউনূস হেটাররা যেসব বানিয়েছেন। তো এইসব কারণে আমরা তাকে চাই না, এই কথা বলবার সৎসাহস কেউ দেখাতে পারেনি। এমনকি দেশের সিপাহ সালারও দেখাতে পারেননি। আমরা যতদূর জেনেছি ছাত্র নেতাদের মাধ্যমে, সিপাহ সালার শুধু বলেছিলেন, সেনাপ্রধানের কথা বলছি, খোলাখুলি কথা, ওয়াকারুজ্জামান, তিনি বলেছিলেন আমি বুকে পাথর চাপা দিয়ে অধ্যাপক ইউনূসকে মেনে নিচ্ছি প্রধান উপদেষ্টা হিসেবে। কারণ ছাত্র জনতার বিরুদ্ধে যাবার ক্ষমতা সেনাপ্রধানেরও ছিল না বা সাহস ছিল না। তো সিভিলিয়ানদের তো এই সাহস থাকবার কথা না, কেউ সাহস করেননি, সবাই মেনে নিয়েছেন অধ্যাপক ইউনূসকে। তো পরবর্তীতে তাদের অধ্যাপক ইউনূসকে খারাপ লাগতে শুরু করেছে। এই জন্যে না যে তিনি লোক খুব খারাপ, তিনি হাসিনার মতো ফ্যাসিস্ট, তিনি নৃশংস মানুষ, এরকম না। বাট নানা কারণে অনেকের চাওয়া পাওয়া পূরণ হয়নি, অনেকের অনেক রকমের এজেন্ডা ছিল, তার মাধ্যমে সেই সবের বাস্তবায়ন ঘটছে না। তো এইসব কারণে তিনি খারাপ, খুব খারাপ মানুষ হতেই পারেন। আচ্ছা, তো এখন এই সরকারটি ভোট নিয়ে না আসলেও একটি বৈধ সরকার। কেন বৈধ সরকার? সুপ্রিম কোর্টের রেফারেন্স এই সরকারটিকে ভ্যালিডেট করেছে। সো এটি শতভাগ বৈধ একটি সরকার। তো বৈধ সরকারের শাসনে আমরা আছি। তবে এই সরকারটির বিষয়ে শুরু থেকে কথা আছে, সরকার ভালো শাসন করছে না, গুড গভর্নেন্স বলতে যা বোঝায় সেটি আমরা এই সরকারের কাছ থেকে পাইনি, এটি একেবারে নিরেট সত্যি কথা। তো আমাদের যে সাধারণ অভিযোগগুলো এই সরকারের বিরুদ্ধে, সেগুলো হলো এই সরকার দুর্বল। কেউ বলছেন এই সরকার অথর্ব, কেউ বলছেন এই সরকার অপদার্থ, এই সরকার অকেজো। আমি নিজেও ক্রিটিক্যাল হয়েছি, বেশ কয়েকবার এপিসোড বানিয়েছি, সরকারের বিভিন্ন দুর্বলতা তুলে ধরেছি, প্রতিকার চেয়েছি। তো আমিও হ্যাপি না এই সরকার খুব ভালো কাজ করছে এটা বলবার কোনো সুযোগ নেই। তারা নিজেরাও তাদের রেটিং করলে খুব ভালো রেটিং করতে পারবেন না। তো আরও অভিযোগ এই সরকারের বিরুদ্ধে আছে। এক পক্ষ বলছেন এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটেছে, এই বিষয়ে কোনো ব্যবস্থা নিতে অক্ষম কিংবা সক্ষম হয়নি। আরেক পক্ষ বলছে এই সরকার মানবাধিকার লঙ্ঘন করছে, এই সরকার মত প্রকাশের স্বাধীনতা হরণ করেছে, ইত্যাদি ইত্যাদি অভিযোগ এসছে 1 মিলিয়ন। তো এখন ইন্টারেস্টিংলি এই বিষয়টি একটু ব্যবচ্ছেদ করলে যা দাঁড়ায় সেটি হলো, আইন শৃঙ্খলা রক্ষা করে এই সরকারের জন্য খুব সহজ ছিল। কি করতে হতো? শুধু লাঠি হাতে নিতে হতো, ছোট বড় মেঝ সেজ অপরাধীদের শুধু ঝুলিয়ে ফেলতে হতো, মাথা নিচের দিকে পা উপরের দিকে, আর ঠ্যাঙাতে হতো। 1 সপ্তাহে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসতো। কিন্তু এই সরকারের কি সেটি করবার সুযোগ ছিল? কারণ একই কাজ হাসিনা করেছিল, যদিও হাসিনা করেছিল অসৎ উদ্দেশ্যে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কখনোই অপরাধীদের বিরুদ্ধে লাগায়নি, লাগিয়েছে এই দেশের সাধারণ মানুষের বিরুদ্ধে, লাগিয়েছে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে, ক্রিমিনালদের বিরুদ্ধে লাগায়নি কখনো। ক্রিমিনালদের বিরুদ্ধে লাগালে হাসিনাকে দেশ ছাড়তে হতো না, হাসিনাকে পালিয়ে যেতে হতো না, আওয়ামী লীগের পতন হতো না। হাসিনা সেটি করেনি। হাসিনা ঠিকই উল্টো ঝুলিয়েছে, মাথা নিচে পা উপরে, আরও নানা রকম কৌশলে অত্যাচার, নির্যাতন, ভীতি প্রদর্শন সব কিছু করেছে।
সব রকমের মানবাধিকার লঙ্ঘন করেছে। কাদের? সিভিলিয়ানদের উপর, সাধারণ নিরীহ নির্দোষ নাগরিকদের উপর। শুধু তারা ছিল রাজনৈতিক প্রতিপক্ষ, আর এটি ছিল তাদের দোষ। এই দোষের কারণে তারা দুষ্ট ছিল, হাসিনার চোখে তারা অপরাধী ছিল। তাই হাসিনা টাইট দিয়েছিল ফুল জায়গায়, নাগরিকদের উপর সেই ব্যবস্থা করেছিল। তো অধ্যাপক ইউনূস যদি শক্ত হতেন, যেটি বলছিলাম, ছোট বড় মেজর সেজর সব রকমের শয়তান অপরাধী, তাদেরকে যদি উল্টো করে ঝুলিয়ে পেটানো যেত, এক সপ্তাহে দেশ কন্ট্রোল হয়ে যেত। অপরাধীরা অপরাধ করবার সাহস পেত না, চাঁদাবাজ চাঁদাবাজি করতে পারতো না, টেন্ডারবাজি করতে পারতো না, দখলদার দখলের সাহস পেত না, এগুলো কিছুই ঘটতো না। বাট অধ্যাপক ইউনূসকে সেই কঠিন কাজটি করতে হতো। আর সেই কঠিন কাজটি করলে দেশে বিদেশের তথাকথিত সুশীলরা খেকিয়ে উঠতেন। কি যে হাসিনা একই কাজ করেছে, পিটিয়েছে, ঝুলিয়েছে, আপনিও একই কাজ করছেন, তাহলে আমরা হাসিনাকে খেদিয়েছি কেন? তাই এই সরকারের আসলে আইন শৃঙ্খলা রক্ষা করবার জন্য হোক, পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্য হোক, যে কারণেই হোক, এই সরকারকে অত্যন্ত সতর্কভাবে পা ফেলতে হয়েছে। অত্যন্ত সতর্কভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়োজিত করতে হয়েছে মাঠে শান্তি শৃঙ্খলা রক্ষা করবার জন্য। প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকতে হয়েছে। তারপরও যেখানে একেবারে না হলেই না, সেই সব জায়গায় তারা 2-4 বার লাঠিচার্জ করেছে, সাউন্ড গ্রেনেড ফাটিয়েছে, তারপর কামান দাগিয়েছে, গরম পানি জনগণের উপর দিয়েছে, কয়েকবার ঘটেছে এটি। এবং কিছু লোককে গ্রেপ্তার করেছে, এবং সেই লোকগুলো কোনো তুলসী পাতা না। যেমন কিছু বর্বর শ্রেণীর উন্মাদ সাংবাদিককে গ্রেপ্তার করেছে, যারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বয়ান তৈরি করছিল। পৃথিবীর কোনো দেশে বিপ্লবোত্তরকালে যেই সরকারের বিরুদ্ধে বিপ্লব হয়েছে, সেই সরকারের পক্ষে বয়ান তৈরি করবার দুঃসাহস কেউ দেখায় না। আজ পর্যন্ত আমরা এটি জানি না যে সরাসরি সাংবাদিকরা মিডিয়ায় যেই সরকারের পতন ঘটেছে, যেই সরকার পতিত হয়েছে, সেই পতিত এবং পতিতাদের বিষয়ে মুখ খুলবার সাহস পৃথিবীর কোনো দেশে পায় না কেউ। মিডিয়াও পায় না, গণমাধ্যম পায় না, সাংবাদিক পায় না। কিন্তু বাংলাদেশে পেয়েছে। আমরা দেখেছি কী পরিমাণ স্বাধীনতা এই তথাকথিত জার্নালিস্ট বা সাংবাদিক, যাদেরকে আমি সাংবাদিক বলতে পছন্দ করি, তারা ভোগ করেছে। ক্রমাগত আওয়ামী বয়ান তৈরি করে চলেছে, তার মানে তারা এই সরকারকে চ্যালেঞ্জ করে চলেছে। মত প্রকাশের স্বাধীনতার নামে তারা যা করেছে সেটি ক্রিমিনাল অফেন্স, এবং সেটি এই অভ্যুত্থান কিংবা বিপ্লবের বিরোধিতা করা সরাসরি। তো সেই স্বাধীনতা কিন্তু তারা মাসের পর মাস ভোগ করেছে। তারপরও তারা গণপিটুনি খায়নি, তাদের বিরুদ্ধে কোনো মব হয়নি, তাদেরকে নিয়ে কেউ টানা হেঁচড়া করেনি। অনেক মানুষ চাইছিলেন, দেশের বহু মানুষ যারা বিপ্লবকে ধারণ করেন, জুলাই অভ্যুত্থান যাদের কাছে ম্যাটার করে, এবং হাসিনা আমলে যারা নির্যাতিত হয়েছেন, পরিবারের সদস্যরা খুন হয়েছেন, এমন মানুষেরা চেয়েছেন এই তথাকথিত সাংবাদিকদের বিচার, তারা অন্তত গ্রেপ্তার হন, তারা এইভাবে মুখ খুলতে না পারুন মত প্রকাশের স্বাধীনতার নামে। অনেক মানুষ চেয়েছেন, তারপরেও সরকার সেটি করেনি। আমি নিজের সরকারকে বারবার আহ্বান জানিয়েছি, মঞ্জুরুল আলম পান্নার কথা বলেছি, যে সারাক্ষণ মিথ্যা বয়ান তৈরি করে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, এবং যে জুলাই অভ্যুত্থানকে ছোট করে নানা কৌশলে, এবং যে হাসিনাকে ফিরিয়ে আনতে চায়। আমি আনিস আলমগীরের কথা বলেছি, আমি অধ্যাপক যিনি এখন জেলে আছেন, পান্নাদের গুরু, পান্না মাসুদ কামালের গুরু, তার কথা বলেছি, অধ্যাপক কলিমুল্লার কথা বলেছি, নবনীতার কথা বলেছি, মাসুদা ভাট্টির কথা বলেছি, অনেকের কথাই বলেছি। এখনও যদি আপনি চোখ কান খোলা রেখে তাদের কন্টেন্ট দেখেন, তারা আসলে কি বলতে চাইছে, তারা সরাসরি কেউ তো বলেই ফেলেছে, তারা জুলাই বিপ্লব, জুলাই বিদ্রোহগুলো বলছে না, তারা বলছে জুলাই সন্ত্রাস, এবং জুলাই যোদ্ধাদের বলছে জুলাই সন্ত্রাসী। কারণ তাদের আফা চলে গেছে, তাদের আওয়ামী বাকশালী সেই পিশাচ চলে গেছে, সেই মনস্টারটি চলে গেছে, তাই তাদের এই দেশে আর ভালো লাগে না। সো আফার বিরহে তারা কাতর, তাই তারা জুলাই যোদ্ধাদের বলছে জুলাই সন্ত্রাসী। তো সেই তথাকথিত সাংবাদিকেরাও কিন্তু জেলখানায় যায়নি, তারা কিন্তু যা ইচ্ছে তাই বলবার স্বাধীনতা পেয়েছিল। সবাই যা খুশি তা বলবার স্বাধীনতা পেয়েছে এবং পাচ্ছে। এবং সচিবালয় ঘেরাও করা, অধ্যাপক ইউনূসের কার্যালয় ঘেরাও করা, যমুনা ঘেরাও করা কতবার ঘটেছে। আর এই পর্যন্ত কম করে হলো 300 আন্দোলন সংগ্রাম হয়েছে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে নানা দাবি দাওয়াকে কেন্দ্র করে, যেটি চাইলে সরকার পিটুনি দিয়ে থামিয়ে দিতে পারত। বড় একটা পিটুনি দিতে হতো ডে 1-এ, সব বন্ধ হয়ে যেত, 299টা মিছিল বা আন্দোলন আর হতো না। কিন্তু অধ্যাপক ইউনূস তো সেই লাইনে যাননি, তিনি শান্তিতে নোবেল পেয়েছেন। এইটাই তার একটি দুর্বলতা, কারণ তখন কথা উঠবে, তারপরেও কথা উঠছে। যে বললাম যে এই সাংবাদিক নামের সাংঘাতিকেরা, ক্রিমিনালরা, আমি বলবো এই মাফিয়ারা জেলে যায়নি, মুক্ত ছিলেন। যখন তাদের জেলে নেওয়া হলো, তখন আবার খেকিয়ে উঠেছে মানবাধিকার সংস্থাগুলো, বুঝে না বুঝে। তারা বলছে সাংবাদিক নির্যাতন হচ্ছে। এরা সাংবাদিক তো ছিলই না ফার্স্ট অফ অল, এক শ্রেণীর বাটপাট ধান্দাবাজকে জেলে রাখা হয়েছে। এটা মত প্রকাশের স্বাধীনতার হস্তক্ষেপ না, কখনোই না।
এটি সরকার যথার্থ কাজ করেছে, যেই কাজ তাকে অনেক আগেই করতে হতো, তাহলে দেশ অনেক ভালো থাকতো। কাজ সরকার করেছে, বদনামও সরকার নিচ্ছে, কিন্তু অনেক দেরিতে। ফলে আমরা সাফার করেছি এই ক্রিমিনালদের উপস্থিতিতে। সব জায়গায় ক্রিমিনালরা জায়গা দখল করে আছে। মিডিয়ায় তারা এখনও মুখ্য ভূমিকা পালন করছে, তারা সব জায়গায় বিচরণ করছে। সচিবালয়ে তারা এখনো ঘাপটি মেরে আছে, সরকারি সব অফিসে তারা এখনো আছে। হাসিনা নেই, কিন্তু হাসিনার ছায়া আছে, হাসিনার অপচ্ছায়া আছে, হাসিনার ফ্যান্টম আছে, হাসিনার ভূত আছে, হাসিনার প্রেতাত্মা আছে সব জায়গায়। তো এই সরকার চাইলেও সবল হতে পারেনি, দুর্বল থেকেছে। আচ্ছা, আর যে কারণে এই সরকার দুর্বল, তার মধ্যে অন্যতম প্রধান কারণ হলো বিএনপির এই সরকারের বিরোধিতা, যা ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছিল। লন্ডনে গত জুনে যে তারেক রহমানের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের 1-on-1 মিটিং হলো, সেই মিটিংয়ের পর বিএনপি অধ্যাপক ইউনূসের সরকারের সঙ্গে এক রকমের সহাবস্থান করছে। তার আগ পর্যন্ত কি ছিল প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন। তার আগ পর্যন্ত বিএনপির সঙ্গে ডক্টর ইউনূসের কি সম্পর্ক ছিল? তারা 24/7 বিএনপির মেজো সেজো ছোট বড় সব নেতা অধ্যাপক ইউনূসকে যা তা বলছিলেন, তাকে আক্রমণ করছিলেন, তাকে ভয় দেখাচ্ছিলেন, তাকে হুমকি দিচ্ছিলেন। শুধু তাদের একটি কথা ছিল যে অধ্যাপক ইউনূস স্যার কখনো নির্বাচন দেবেন না, কখনো তিনি ক্ষমতা ছাড়বেন না। এই ভয়ে আক্রান্ত ছিল বিএনপি, এবং তাকে ছোট করবার, তার দলকে, তার সরকারকে ছোট করবার, দুর্বল করবার চেষ্টা দিবানিশি তারা করে গেছে। তো এত কথা কি প্রসঙ্গে বললাম আজ, সেখানে একটু যাই। আজ রোববার দুপুরে ঢাকার রেডিসন ব্লু হোটেলে একটি সমাবেশ হচ্ছিল বিএনপি। তো সেটির নাম হলো তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন, হোম কামিং। তিনি বাড়ি ফিরে আসছেন 17 বছর পর। সেই উপলক্ষে মিডিয়া কর্মীদের সঙ্গে, সাংবাদিকদের সঙ্গে তিনি মত বিনিময় করছিলেন, বিএনপি মত বিনিময় করছিল। সেখানে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে আরও ছিল বিভিন্ন পত্রিকার সম্পাদকগণ, সিনিয়র জার্নালিস্টবৃন্দ, মিডিয়া কর্মীরা, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং আরও অনেকে। তো সেইখানে কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ। সেখানে তিনি কিছু কথা বলেছেন, সেই কথা প্রসঙ্গে আমার আজকে এই কথাগুলো বলা। তো তিনি সেখানে শুরুই করেছেন প্রথম আলো ডেইলি স্টারের উপর আক্রমণ নিয়ে। তিনি দুঃখ প্রকাশ করেছেন, বলেছেন জাতি হিসাবে আমরা লজ্জিত হয়েছি। প্রথম আলো ডেইলি স্টারের উপর যেভাবে ন্যাক্কারজনক হামলা হয়েছে, এটিকে তিনি মবক্রেসি বলেছেন, মবতন্ত্র বলেছেন। এই জায়গাটিতে আমি তার সঙ্গে একমত। আমি জানি আমার অনেক সাবস্ক্রাইবার্সের কষ্ট হয়। আমি যখন বলবো যে প্রথম আলোতে আগুন দেয়া আমার পছন্দ হয় না, ডেইলি স্টার পুড়িয়ে দেওয়া অন্যায় হয়েছে, কিংবা ছায়ানট উদীচিতে হামলা করা এটি দুর্ভাগ্যজনক, আমার অনেক সাবস্ক্রাইবার্সের মনে কষ্ট হবে। তারা হয়তো কেউ কেউ আমাকে রাগ করে আনসাবস্ক্রাইব করে ফেলবেন। আমি দুঃখিত, আসলে আমার কিচ্ছু করবার নেই। আমি কাউকে খুশি করবার জন্য আমি ইউটিউবে নেই আসলে, টু বি অনেস্ট। আমি যা ফিল করি, আমি যা আমার দিক থেকে সত্য মনে করি, বলা দরকার মনে করি, আমি সেগুলো বলি। তাতে করে অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না। তো যাদের ভালো লাগে না, আমি তাদের জন্য শুধু দুঃখই প্রকাশ করতে পারি, আর কিছুই করতে পারি না। আর কোনো কারণেই আমি আমার মতাদর্শ, আমার পয়েন্ট অফ ভিউ, আমার পার্সপেক্টিভ থেকে সরে আসবো না, আন্ডার নো সার্কামস্টেন্সেস। যদি আমাকে চ্যানেল বন্ধ করে দিতে হয় সাবস্ক্রাইবার্সের অভাবে, তাও করব, কিন্তু আমি আমার পার্সপেক্টিভ চেঞ্জ করবো না। কারণ পার্সপেক্টিভ চেঞ্জ করে খুব দুর্বল মানুষেরা, সকাল বিকাল দুপুর তাদের এক এক রকম পার্সপেক্টিভ থাকে। রাজনীতিবিদেরাও করেন। আমি না রাজনীতিবিদ, না আমি ওরকম দুর্বল মানুষ। আমি খুবই ক্ষুদ্র মানুষ, কিন্তু খুব সবল। আমার মেরুদণ্ড ভীষণ ঋজু। আমি যা বিশ্বাস করি তা বলবার চেষ্টা করি। তো মূল কথা ফিরে আসি। তো আমি নিন্দা করেছি, এপিসোড বানিয়েছি। সেখানেও কেউ কেউ কমেন্ট করেছেন যে আমি প্রথম আলো ডেইলি স্টারের দালাল। তো প্রিয় দর্শক, আমি দুঃখিত, আমাকে এইভাবেই বলতে হচ্ছে। বাংলাদেশে এখন যারা প্রথম আলো ডেইলি স্টারের বিরোধিতা করছেন, তারা কি সবাই ভালো করে জানেন ডেইলি স্টার এবং প্রথম আলো কোন ধরনের সাংবাদিকতা করে? অনেকেই শুনেছেন যে প্রথম আলো এবং ডেইলি স্টার ইন্ডিয়ার পারপাস সার্ভ করে। তো এই প্রসঙ্গে একটা মজার কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। বহু বছর আগে আমার এক বন্ধুকে দেখলাম নারীবাদী লেখিকা তসলিমা নাসরিনের তুলাধনা করছে, তসলিমা নাসরিনকে যা তা বলছেন। তো আমি জিজ্ঞেস করলাম, ব্যাপার কি, আপনার তসলিমা নাসরিনের উপরে তো ক্ষোভ কেন? তো বললেন তসলিমা নাসরিন ধর্ম অবমাননা করেছে, সেই জন্যে। তা আমি বললাম, আপনি তসলিমা নাসরিনের কোনো বই পড়েছেন? কোনো একটা বই, তার অনেকগুলো বই নিয়ে বাজারে কথাবার্তা হচ্ছে, লোকেরা কথা বলছে, কোনো একটা বই কি পড়েছেন? বলছেন না। বলছে কোনো একটা বইয়ের নাম কি জানেন, যেটা বইয়ের নাম শুনেছেন যে ওই বইতে ধর্ম অবমাননা করেছে? বলছেন না, নামও বলতে পারবো না। বললাম, তাহলে তার বিরুদ্ধে এত ক্ষোভ কেন? কারোর বিরুদ্ধে ক্ষোভ হতে হলে জেনে বুঝে হতে হবে, প্রশংসা করতে হলে জেনে বুঝে করতে হবে। তো না বুঝে এত ক্ষোভ কেন? তার সম্পর্কে না জেনে, তার লেখা না পড়ে,
তো বলছেন পত্রিকায় দেখেছি, পত্রিকার সমালোচনা করছে যে তিনি ধর্মবিরোধিতা করেছেন। সেটা শুনে আমার মনে কষ্ট হয়েছে, তাই এত ক্ষোভ। তো আমাদের ক্ষোভের নমুনাগুলো এরকম। তো আমি তসলিমা নাসরিনের কোনো ভক্ত না, আমি তার অনেক লেখার সমালোচনা করেছি, এখনও করি। অনেক এলোমেলো কথাবার্তা তিনি বলেছেন, এই কথা বলে নেওয়া ভালো এখানে প্রসঙ্গক্রমে। তো যেটি বলছিলাম যে প্রথম আলো ডেইলি স্টার সমালোচনা তিনি করেছেন, করতেই পারেন, অনেকেই করছেন সেই সমালোচনা, অনেকে আবার সেই সমালোচনা করছেন, সেই অধিকারও তাদের আছে আমি মনে করি। তো আমি এখানে নিন্দা করছি, আবারও নিন্দা করছি, প্রথম আলো ডেইলি স্টারের উপর যেভাবে হামলা হয়েছে সেটি জাতি হিসাবে, দেশ হিসাবে আমরা বহির্বিশ্বে ছোট হয়েছি। আমি জানি অনেকেই যারা ক্ষীণদৃষ্টি সম্পন্ন লোক তারা বলবেন বিশ্ব যা ইচ্ছে তাই বলুক, বিষয়টি মোটেই এরকম না। আমরা যে সময় এখন বাস করছি এটি গ্লোবাল টাইম, এবং সারা পৃথিবী একটি গ্লোবাল ভিলেজ। বিশ্বকে বাদ দিয়ে আমরা চলতে পারবো না, একদিনের জন্যও না, এটি পরিষ্কার কথা। যারা এর বিরোধিতা করবে তারা বাস্তবতার বাইরে আছে, তারা অত্যন্ত আবেগী মানুষ, চিপ সেন্টিমেন্ট ধারণ করেন, তারা প্রকৃত সত্য জানেন না যে একা একা বাংলাদেশে বসে থাকা যাবে না, বাংলাদেশ কোনো গুহা না যে আমি গুহার মধ্যে বসে আফগানিস্তান স্টাইল ঢুকে থাকবো তালেবানের মতো, না, হবে না সেটি। কোনো আধুনিক রাষ্ট্র চলতে পারবে না বিশ্ব ছাড়া। তো সারা বিশ্ব ঘৃণা করছে, নিন্দা করছে এই প্রথম আলো ডেইলি স্টারের উপর আক্রমণ। আর মূলত এই বিষয়গুলো সবই কিন্তু এসেছে ওসমান হাদির এই করুণ মৃত্যুকে কেন্দ্র করে, ওসমান হাদির শহীদ হওয়াকে কেন্দ্র করে এই আলোচনাগুলো নতুন করে এখন সামনে এসছে। প্রথম আলো বিরোধিতা, ডেইলি স্টার বিরোধিতা বা তাদের উপর হামলা, এই বিষয়গুলো ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে এখন নতুন করে আলোচনা হচ্ছে। তো এখন কথা হলো, আমি ওসমান হাদিকে ভালোবাসি, ওসমান হাদির জন্য জান দিতে পারি, লাফিয়ে পড়ছি, মিছিল করছি, হুমকি দিচ্ছি, কথা বলছি, সব ঠিক আছে। আমি নিজেও ভীষণ ব্যথিত, অনেক কষ্ট হচ্ছে আমার ওসমান হাদির জন্য, তার পরিবারের জন্য। এবং তার একটি চমৎকার দর্শন ছিল, একটি ফিলসফি ছিল, তো আমার অনেক কষ্ট হচ্ছে। তো তাহলে কি আমি ওসমান হাদি যা করতেন না, যা পছন্দ করতেন না, সেইটা করে বুঝে ওসমান হাদির প্রতি ভালোবাসা প্রকাশ করব? ওসমান হাদি সুস্পষ্টভাবে বলেছেন, বেশি দিন আগের কথা না, ডেইলি স্টার এবং প্রথম আলোর সামনে গরু জবাই করা হয়, এর চেয়ে মূর্খতা আর কি হতে পারে? কোনো পত্রিকার সামনে গরু জবাই করার সিগনিফিকেন্সটা কি? এর চেয়ে মূর্খতা আর কিছুই হতে পারে না, এর চাইতে প্রতিক্রিয়াশীলতা আর কিছুই হতে পারে না। সেটি হয়েছে বাংলাদেশে। কি অর্থ আছে এটার? পত্রিকা অফিসের সামনে গরু জবাই করে দিলাম, তাতে ইন্ডিয়ানরা কিভাবে ঘায়ল হলো? মূর্খতা এটি, দুঃখিত বলতে এভাবে। তো এখন সেই প্রথম আলোর কথা বলছি, প্রথম আলো ডেইলি স্টার, আগুন লাগিয়ে দেওয়া, গরু জবাই করা, এগুলো কি মিন করে? কিছুই মিন করে না। তো এখন তখন ছিল গরু জবাই করা, এখন হয়ে গেল হামলা এবং অগ্নিসংযোগ। তো যেইটি আমাদের বিশ্বকে ছোট করলো। আর হাদির কথা বলছিলাম, আমি একটু খেয়ে হারিয়ে ফেলেছিলাম যে হাদি কি বলেছিলেন প্রথম আলো সম্পর্কে। হাদি তার এক বক্তব্যে বলেছেন, আপনাদের প্রথম আলোর সামনে কি? তখন বলেছিলেন যখন গরু জবাই করা হয়, ওই প্রসঙ্গে কথাটি বলেছিলেন। তিনি বললেন যে আপনাদের পত্রিকা অফিসের সামনে কি, প্রথম আলোর সামনে কি? আপনারা পারলে বিকল্প প্রথম আলো বানান। তো আমিও আমার যে দর্শকদের, যে শ্রোতাদের যারা আমাকে শুনে একটু বিরক্ত হচ্ছেন, তাদের বলবো দয়া করে, প্রথম আলো খুব খারাপ মানছি, ডেইলি স্টার আরও খারাপ সেটিও মানছি। তাহলে আমাদের কি উচিত হবে? আমাদের যদি মাথায় কিছু থাকে, বিকল্প প্রথম আলো, বিকল্প ডেইলি স্টার তৈরি করা, সেগুলোকে ধ্বংস করা না। আমরা যদি তার চেয়ে ভালো কোনো উদাহরণ রাখতে পারি, তার চেয়ে উন্নত, তার চেয়ে মর্যাদা সম্পন্ন, তার চেয়ে মানসম্পন্ন ভালো কন্টেন্ট দিয়ে ভালো পত্রিকা বের করতে পারি, প্রথম আলো এবং ডেইলি স্টারের ব্যতীত জয় বাংলা হয়ে যাবে। আমরা জোর করে গিয়ে ভাঙবো কেন, আগুন লাগাবো কেন, এবং বিশ্বকে কি বার্তা দেবো যদি এগুলো করি? তাহলে শক্তি তারা দেখায়, মাসল পাওয়ার, যাদের ব্রেইন নেই, যারা ইন্টেলেকচুয়ালি দুর্বল, তারা হাত ব্যবহার করে। শক্তি হাসিনা দেখিয়েছে, মাসল পাওয়ার দেখিয়েছে। হাসিনা ছাত্রলীগ নামক গুন্ডাগুলোকে লাগিয়ে দিত আমাদের পেছনে। কোনো মিছিল হলে ছাত্রলীগ হেলমেট পরে এসে যুবলীগ আমাদের উপর হামলা করতো, কারণ হাসিনার ব্রেন ছিল না। হাসিনার ব্রেন ছিল ভীষণ কাঁচা, দুর্বল ব্রেনের মানুষ হাসিনা, অত্যন্ত দুর্বল ছিলেন মানুষ হিসেবে। তাই তিনি মাসল পাওয়ারকে বেছে নিয়েছিলেন। হাসিনা বুদ্ধিভিত্তিকভাবে আমাদের মোকাবেলা করতে পারেননি, কাউকে মোকাবেলা করতে পারেননি। তো আমরাও কি সেই বুদ্ধিভিত্তিক ব্যাংক্রাপসির কথা বলছি, ইন্টেলেকচুয়াল ব্যাংক্রাপসি, সেদিকেই যাচ্ছি? তাহলে আমরা কেন প্রথম আলো তৈরি করি না? আমরা কেন হাদির মতো কালচারাল সেন্টার তৈরি করি না? এবং হাদি কেমন ব্যক্তি ছিলেন? ইদানিং দেখছি রবীন্দ্রনাথের নাম নেওয়া যায় না, রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে কোনো কথা বলা যায় না, বেগম রোকেয়ার নাম নেওয়া যায় না, একটা শ্রেণী খেকিয়ে ওঠে। কি ভয়ঙ্কর কথা! কখনো তো এটি হয়নি। আমি এই দেশেই বড় হয়েছি, রবীন্দ্র সাহিত্য পড়েছি, নজরুল পড়েছি, সব পড়েছি আমরা। আমাদের তো কোনো সমস্যা হয়নি, কখনো পড়তে সমস্যা হয়নি, যারা পড়াতেন তাদের সমস্যা হয়নি। এত বছর পরে, এত যুগ পরে, এত
দশক পরে এটা নিয়ে হঠাৎ করে প্রবলেম হয়ে গেছে কারো কারো। কি ভয়ঙ্কর কথা! কতটা ইন্টেলেকচুয়ালি দুর্বল আমরা সেটাই প্রমাণ করছি। আমরা পারলে রবীন্দ্রনাথের সাহিত্যের চাইতে বড় সাহিত্য তৈরি করব। একবার বোধহয় মোনায়েমকা বলেছিলেন, বাংলাদেশে যারা পাকিস্তানপন্থী ছিলেন তাদেরকে বলেছিলেন যে তোমরা কি রবীন্দ্রসঙ্গীত শোনো, এই শোনো সেই শোনো, তোমরা নতুন করে রবীন্দ্রসঙ্গীত লিখো। কি বড় মূর্খতা! রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেই রবীন্দ্রসঙ্গীত হবে, সেটি তার রচনাই রবীন্দ্র রচনা বলে গণ্য হবে। এটি আমি বা নজরুল লিখলে হবে রবীন্দ্র রচনা, সেটি নজরুল সাহিত্য হবে, নজরুল সঙ্গীত হবে। এত বড় মূর্খই তারা ছিলেন। তো আমরা নিজেরা বানাবো, ভালো সাহিত্য রচনা করব, ভালো সঙ্গীত রচনা করব। তাহলে আমরা যদি অপছন্দ করি রবীন্দ্রসঙ্গীতকে, সেটা এমনি বন্ধ হয়ে যাবে। কেন আমাদেরটা যদি ভালো হয় ওটার কেউ নেবে না, সেই যোগ্যতা কি আমাদের আছে? সৎভাবে যদি নিজেকে প্রশ্ন করি। থেকে গেল প্রশ্নটি আপনাদের কাছে, উত্তর আমার চাই না। তাহলে প্রতিটি জায়গায় যেখানে আমরা মাসল পাওয়ার শো করবো, ভাঙচুর করতে যাবো, আগুন লাগাবো, মনে করতে হবে আমরা ইন্টেলেকচুয়ালি ব্যাংক্রাফট, বুদ্ধিভিত্তিকভাবে দেউলিয়া হয়ে গেছি। মাথায় কিছু নেই, জাতিকে দেশকে দেওয়ার মতো কিচ্ছু নেই। আমরা শুধু অন্যের বিরোধিতা করতে পারি, ভাঙচুর করতে আমরা দক্ষ, কারণ সেই কাজে ব্রেন লাগে না, ম্যাচের কাঠি লাগে শুধু, আর লাইটার লাগে, সিগারেট লাইটার, আর কিছুই লাগে না, ব্রেন লাগে না। সো যেই কাজে ব্রেন লাগে না সেই কাজে আমরা বেশি এগিয়ে যাচ্ছি। এটি ভালো লক্ষণ কি খারাপ লক্ষণ, সেই প্রশ্নের উত্তরও আমি চাই না, বাট প্রশ্নটি থাকলো প্রিয় দর্শক। তো সালাউদ্দিন সাহেব আজ বলছিলেন যে এই সরকার ভীষণ দুর্বল, আর দুর্বল হওয়ার কারণে মবক্রেসি সব জায়গায় ছড়িয়ে পড়েছে। আমার মূল কথা ওই জায়গায়, এই সরকার যদি দুর্বল হয়, দুর্বল কে বানালো ওই সরকারকে? যেটি বলছিলাম, সরকারের কিছু দোষের কথা, বৈশিষ্ট্যের কথা, সরকারটি কিভাবে আসলো, কি প্রেক্ষাপট, কেন পারছে না ফোর্স অ্যাপ্লাই করতে, টাফ হতে, এর বাইরেও আরও প্রধান যে কারণটি সরকার দুর্বল, যদি দুর্বল হয় তাহলে সেটি কি? বিএনপির এই সরকারের বিরোধিতা, নগ্ন বিরোধিতা। প্রতিটি পদক্ষেপে, এই যে সংস্কার প্রস্তাবের প্রতিটি পদক্ষেপে বিএনপি বিরোধিতা করেছে। শুরু থেকে বিএনপি বোঝাবার চেষ্টা করেছে এই সরকার অপ্রয়োজনীয়, এই সরকারের আমাদের কোনো দরকার নেই, এই সরকারের কোনো ম্যান্ডেট নেই, এই সরকারকে কে ক্ষমতা এনেছে, ভোটে আসেনি, এই কথা বিএনপির নেতৃবৃন্দ। এখন যদি তাদের বক্তব্যের ভিডিও ক্লিপ দিতাম তাহলে আপনাদের আমাদেরটা দেখবার, আমার কথা শুনবার কোনো সুযোগ পেতেন না। 100টা ভিডিও ক্লিপের অংশবিশেষ দেওয়া যেত, যেখানে বিএনপি হাই অফিসিয়াল বা যারা হাই অ্যাপস আছেন তারা বলেছেন যে এই সরকারকে তাদের চাই না, এই সরকার অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়, ম্যান্ডেট নেই, কী ক্ষমতা আছে, কেন পরিবর্তন করবে, কেন পরিবর্তন চায়। এইভাবে তারা ছোট করেছে অধ্যাপক ইউনূসের সরকারকে। এবং অধ্যাপক ইউনূস হিমসেলফ তাদের কাছে চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন। বড় ছোট মেজর সব নেতা তাকে তুচ্ছ জ্ঞান করছিলেন, তার বিরুদ্ধে তুচ্ছ মন্তব্য করছিলেন, খুবই আপত্তিযোগ্য রিমার্ক করছিলেন তারা। তো সেটি লন্ডন বৈঠকের পর স্থিমিত হয়েছে। এবং বেগম খালেদা জিয়া বিএনপির, তিনি সেটি বাধা দিয়েছেন। তিনি বলেছেন অধ্যাপক ইউনূসের সঙ্গে আমরা তাকে কেন অ্যান্টাগোনাইজ করছি, তাকে অ্যান্টাগোনাইজ করে আমরা কি অ্যাচিভ করব। সে কথা বলার পর বিএনপির ইন্টেলেকচুয়ালদের কিছুটা বোধ হয়েছে, সেই থেকে তারা তার সঙ্গে যে যুদ্ধদেহী একটা অবস্থা ছিল সেটার থেকে বেরিয়ে আসছে। তাই জনাব সালাউদ্দিন আহমেদ এবং বিএনপির অন্যদের এই সরকারকে দুর্বল বলার আগে 10 বার নিজের চেহারা আয়নায় দেখে নেওয়া দরকার, যে এই সরকারকে দুর্বল করবার জন্যে আপনারা কখন কি বলেছেন এবং সেগুলোর ডিমেনশন কী ছিল, এবং এই সরকার দুর্বল হওয়ার পেছনে আপনাদের আদৌ কোনো ভূমিকা আছে কিনা। অন্যরা বলতে পারবে, কিন্তু আপনাদের এই কথা বলবার আগে, এই সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ আনবার আগে ভাবা উচিত। প্রিয় দর্শক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।